হ্যালো গাইস, তিয়াশা ব্লগে আবার আপনাদের স্বাগত জানাই। আজকে আবার একটা ছোট ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমরা এসেছি ইছাপুরের একটি মন্দির দর্শন করতে। এই মন্দিরে আসার জন্য আপনারা শিয়ালদা থেকে নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর বা শান্তিপুর এই দিকের যে কোনো একটা ট্রেনে উঠে ইছাপুর স্টেশনে আপনারা নামবেন। আর ইছাপুর স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে আপনারা টোটো দাঁড়িয়ে থাকে অনেক দেখতে পাবেন। টোটোকে বললেই পূর্বাশা খেলার মাঠ, ওখানে আপনাকে নিয়ে যাবে। আর পূর্বাশা খেলার মাঠের সামনেই এই মন্দিরটা অবস্থিত। এই হলো পূর্বাশা খেলার মাঠ। আকাশটা আজকে দেখুন খুব সুন্দর, হালকা মেঘ রয়েছে, আবার একটা রোদের ছটাও দেখা যাচ্ছে। এই হলো খেলার মাঠ। আমরা চলে এসেছি মন্দিরের কাছাকাছি। টোটোতে 10 টাকা ভাড়া নেয়, খুব বেশি ভাড়াও না, খুব কাছেই। এই মন্দিরটি খুব যে বড় তা না, ছোটোখাটোই একটি মন্দির, কিন্তু বেশ সুন্দর দেখতে। আর অনেকটা মন্দিরটা ইস্কনের মন্দিরের মতন দেখতে, যার জন্য বেশ ভালোই লাগবে আপনাদের। মন্দিরের মাথার উপরে চূড়োগুলো দেখতে পাচ্ছেন তো, দেখে অনেকটা মনে হচ্ছে না ইস্কনের মন্দিরের চূড়োগুলোর মতন? এই জন্যে এই মন্দিরটিকে ইস্কনের মন্দিরও বলা হয়ে থাকে। আজকে আমরা চলে এসেছি ইছাপুর রাধা গোবিন্দর মন্দির দেখতে। এটাকে ইস্কনের মন্দিরও বলে থাকে। এটা যদিও বা ইস্কনের মন্দির না, কিন্তু মাথার উপরে যে চূড়োগুলো সেগুলো অনেকটা মায়াপুর ইস্কনের মন্দিরের মতন দেখতে, সেজন্য এটাই ইস্কনের মন্দিরও বলে থাকে। স্টেশন থেকে খুব কাছে, মাত্র 10 টাকা টোটো ভাড়া নিল। চলুন ভেতরে যাই, ভেতরটা দেখাচ্ছি আপনাদেরকে। মন্দির চত্বরের ভেতরেই প্রচুর গাছ রয়েছে, আম, কাঁঠাল, লেবু, নানান রকম গাছ রয়েছে। দেখুন আমগুলো হয়ে রয়েছে, কি ভালো লাগছে দেখতে। এই দেখুন প্রচুর কাঁঠালও ধরেছে গাছে, দারুণ লাগছে দেখতে কিন্তু। মন্দিরটি কিন্তু দেখুন খুব সুন্দর কালার করা, প্রায় 3, 4, 5 রকম কালার দিয়ে তৈরি করা, খুব ভালো লাগছে দেখতে। আর একদম দুয়ারের উপরেই রয়েছে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের মূর্তি। প্রত্যেকটি পিলার, প্রত্যেকটি দেয়াল খুব সুন্দর কালারফুল, খুব ভালো লাগছে দেখতে। ভিতরটাও দেখুন কি সুন্দর কালার। এত নানান রকম কালারের জন্য মনে হয় বেশি ভালো লাগছে দেখতে, খুব ভালো লাগছে। মন্দিরের ভেতরের, গর্ভগৃহের ভেতরেরও প্রত্যেকটি পিলারগুলো দেখুন কি সুন্দর করে পিলারের উপর দিয়ে আবার কাঠের কারুকাজ করা রয়েছে। ওপরে দেখুন দুটো ঝাড়বাতি লাগানো আছে, এখানে একটা রয়েছে আর গর্ভগৃহের ভেতরে একটা রয়েছে। সন্ধেবেলায় এই ঝাড়বাতিগুলো জ্বালানো হয়, তখন সে শোভা আর এক রকমের। আমরা তো বিকেলবেলায় এসেছিলাম, আমরা এগুলো দেখিনি, সন্ধেবেলার আলো জ্বালানো পর্যন্ত আমরা ছিলাম না। এই দেখুন এই একটা ঝাড়বাতি আর ভেতরেই আর একটা ঝাড়বাতি, আর সামনে ওইখানে ভেতরে প্রভু রয়েছেন। ইনি হলেন ঠাকুরমশাই। আমরা ওনার কাছে জিজ্ঞাসা করেছিলাম এই অনুষ্ঠানে এখানে কি কি অনুষ্ঠান হয় না হয়, সেগুলো উনি আমাদের ডিটেলসে জানিয়েছিলেন। আমাদের এই মন্দিরটা 2004-এ উদ্বোধন হয়েছে। আমাদের বার্ষিক অনুষ্ঠানটা হয় দোলে, 12 দিন অনুষ্ঠান হয়। 12 দিন ভক্তরা আসবেন, সবাই গান বাজনা করবেন, সব ভজন কীর্তন করবেন, ভগবানেরই সবই করবেন। নাম কীর্তন হয়, লীলা কীর্তন হয়, যজ্ঞ, নামযজ্ঞ হয় এবং ভক্তরা প্রসাদ পায়। আমাদের মন্দিরটা ভোর 4টে খোলা হয়।
4টে খোলা হয়, 5টায় মঙ্গল আরতি হয়, 6টায় ভাগবত অধ্যয়ন হয়। তারপরে ভক্তরা প্রসাদ পায়, বাল্য সেবার প্রসাদটা পায়। তারপর 8টা সাড়ে 8টার দিকে ঠাকুরকে শৃঙ্গার করা হয়, পুজো দেওয়া হয়, তখন ফল মিষ্টি দিয়ে একটা ভোগ দেওয়া হয়। তারপর আপনার দুপুরে 12টায় অন্নভোগ হয়। অন্নভোগ নিত্য অন্নভোগ হয়। তো আমাদের অনুষ্ঠানের 12টায় অন্নভোগ হওয়ার পর তারপরে আপনার ওই ঠাকুর স্মরণে যাবে, আবার 4টায় খোলা হবে, তখন আবার গোপালের বাল্যভোগ হয়। তারপরে 5টার দিকে আবার আপনার ভাগবত পাঠ হবে, ভাগবত পাঠ হয়, ভক্তরা আসেন, সবাই আনন্দ করেন, গান বাজনা করেন। তারপরে 8টার দিকে, রাত 8টার দিকে হচ্ছে আরতি হয়, সন্ধ্যা আরতি। 8টার দিকে সন্ধ্যা আরতির পর 9টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। আবার সে তারপরে 4টায় খোলা হয়। যাই হোক, আমাদের মন্দিরে 7-8টা অনুষ্ঠান আছে, অনুষ্ঠান হয়। আপনার যে বড় অনুষ্ঠানটা সেটা হচ্ছে দোলে, যে সেটা সবচেয়ে মানে বাৎসরিক অনুষ্ঠান, সেটা সবচেয়ে বড় অনুষ্ঠান। 12 দিন আপনার অনুষ্ঠান। বৃন্দাবন থেকে মহারাজরা আসবেন, তারা ভাগবত পাঠ করবেন 7 দিন, আর 5 দিন নামযজ্ঞ হবে, লীলা কীর্তন হবে, ভক্তরা প্রসাদ পাবে। মানে 12 দিন অনুষ্ঠান হয়। 12 দিনের পরের দিন তারপরে মহোৎসব হবে, তখন হাজার হাজার ভক্তরা প্রসাদ পাবে। ও 5-6 হাজার, 7-8 হাজার ভক্তরা প্রসাদ পাবে। তারপরে আপনার বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া, যে তখন একটা অনুষ্ঠান হয়। হ্যাঁ, অক্ষয় তৃতীয়াতে অনুষ্ঠান হয়, ভক্তরা প্রসাদ পায়। তারপরে একটা যে পানিহাটিতে যে যে চিরা উৎসবটা হয়, যে নিত্যানন্দ প্রভুর যে চিরা দণ্ড যে যে উৎসবটা, সেটা এখানটায় হয়, এখানেও হয়। তাতে আপনার অনেক ভক্তরা আসেন, তারা এসে পাঠ কীর্তন করবে, গোবিন্দের ভজন কীর্তন করবেন, আনন্দ করবেন, সব ভক্তরা প্রসাদ পাবেন। সেটা উৎসব, সেটা উৎসবে প্রসাদ পায়। তারপর আপনার জন্মাষ্টমী হয়, রাধা জন্মাষ্টমী হবে। তারপর আপনার নিয়ম সেবা মাসের আপনার যে অন্নকূট হয়, অন্নকূটেও আপনার তাও প্রায় 1,500-2,000 লোকের প্রসাদ পাবে অন্নকূটে, তার বেশি পায় আর কি, 3-4 হাজার লোক ভক্ত প্রসাদ পায়। তারপর আপনার যে পুষ্পাশে গোপালের বনভোজন হয়, এই ঘর দিয়ে একদম গোপাল দিয়ে ভরে যায়। হ্যাঁ, গোপাল দিয়ে ভরে যায়। এই মাঠে একদম ভক্ত প্রসাদ পাবেন, এই মাঠে ভরে যায়, মাঠে বসে পড়বে। এখান থেকে পড়বে, এখানে জায়গা হয় না, ওইখান থেকে বসে পড়বে গোপালের বনভোজন। তারপরে আপনার মাঘী পূর্ণিমাতে একটা অনুষ্ঠান হয়, তখন ভক্তরা প্রসাদ পায়, তাও 2-3 হাজার ভক্তরা প্রসাদ পায়। তারপরে আবার সেই ফাল্গুন মাসে বলে তো সেটা বললাম, এই কটা অনুষ্ঠান হয়। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, রাধে রাধে। মন্দিরের ঠাকুরমশাইয়ের থেকে আমরা মন্দিরের ব্যাপারে সমস্ত কিছুই জানতে পারলাম। কি অনুষ্ঠান হয়, কখন কখন হয়, কত কি লোকজন হয়, সবই জানলাম। দেখুন, মন্দিরের একদম গর্ভগৃহের সামনের যে তোরণটা করা, সেটা খুব সুন্দর করে কারুকার্য করে করা। আর এই হচ্ছে ভিতরে ঠাকুরের সিংহাসনটিও খুব সুন্দর কারুকার্য খচিত। এখানে রাধা কৃষ্ণ রয়েছেন, পাশে সখীরা, আর একদিকে আর হচ্ছে গিয়ে গৌর নিতাই রয়েছে। খুবই ভালো লাগছে। ছোট্ট মন্দির, কিন্তু মন্দিরটার ভেতরটা বেশ সুন্দর লাগলো দেখতে। এলাকার কিছু লোকজন আসলো দেখলাম। তারা আসার পর পুরোহিত মশাই আর তারা সবাই মিলে বসে ঠাকুরের নাম গান করতে শুরু করলেন। এই হলো গীতা, এখানে গীতা পাঠ করা হয়। চলুন এবার আমরা মন্দিরের বাইরে বেরিয়ে যাচ্ছি। সামনে পূর্বাশা খেলার মাঠ, বিশাল বড় মাঠ, ভারী সুন্দর পরিবেশে কিন্তু মন্দিরটা।
এই হলো মন্দিরের ভেতরের দিকে, পেছন দিকে যাওয়ার রাস্তা এটা। এখানে সমস্ত রান্নাবান্না করার জায়গা রয়েছে, এখানে রান্না হয়। যখন মন্দিরের অনুষ্ঠান হয় তখন এসব জায়গায় রান্নাবান্না হয়, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। তাছাড়া ওই যে সামনে যে মাঠ দেখলেন, বেশি লোক হলে ওই মাঠেও খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। আর এই পেছন দিকটা দিয়ে কিছু বাগান মতন করা আছে। এখানে আমরা একটু সন্ধ্যাবেলা বিকেলবেলায় বসে বসে একটু নাচ গানও করে নিলাম, বেশ ভালোই লাগছিল, পরিবেশটা সত্যিই ভারী সুন্দর। মন্দির দর্শন খুব ভালোভাবেই হলো। এবার আমরা সবাই আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি, বাড়ি ফেরার পালা। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে তিয়াশার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে।